আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার ভিতরে প্রথম আমি যেই খবরটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে মেহের আফরোজ শাওন গ্রেফতার। হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী, পরিচালক, তিনি আজকে রাত্রেই গ্রেফতার হয়েছেন। একটু আগেই আমরা দেখেছি, বিভিন্ন নিউজেই মিডিয়াটি কভার করেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাইতে চাই যে এখানে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বিষয়টি স্পষ্ট করেছেন যে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয় নিয়েই গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকালকে নির্দিষ্ট মামলায় তাকে কোর্টে হাজির করা হবে। আমাদের দ্বিতীয় যে নিউজটা আমরা রেখেছি সেটা হচ্ছে মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই যে আমরা ছবিতে দেখা যাচ্ছে যে জামালপুর প্রতিনিধি তিনি জানিয়েছেন, এটাও ফেস দ্য পিপলসের নিউজ। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় পত্নী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন অবস্থিত তার বাবার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, তিনি জামালপুর 5 সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়া শাওনের মা বেগম তহুরা আলী 1996 থেকে 2001-এর দ্বিতীয় দফা, 2009 থেকে 2014 মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এবার বোঝা যাচ্ছে যে আসলে শাওন কোন ঘরানার বা শাওনের কেন শেখ হাসিনার জন্য এত মায়া কান্না বা এত ক্রন্দন, শেখ হাসিনার ছবি ডাস্টবিনে রাখলে তার কেন এত সমস্যা, শেখ হাসিনার ছবিকে জুতাপিটা করলে কেন এত সমস্যা, বিষয়গুলি একদম স্পষ্ট। শাওন নিজেও আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন। সম্প্রতি অভিনেত্রী শাওনের বিভিন্ন মন্তব্য ও তার অবস্থান অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বোচ্চ বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয় ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারের দালালের প্রতীক আখ্যা দিয়ে তার বাবার বাড়িতে হামলা ও আগুন দেয়। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম সহ কয়েকজন জানান, সন্ধ্যার আগে নরুন্দি বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্র জনতা। পরে শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে দোতলা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ছাত্র জনতা উল্লাস করতে থাকে। তো এই ছিল আমাদের দ্বিতীয় নিউজটি আমরা দেখাইলাম। এরপর সর্বশেষ আমি যেই নিউজটি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হচ্ছে আয়নাঘর পরিদর্শনের বিষয়ে। ইতিপূর্বে আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে শুনেছিলাম যে তিনি সাংবাদিকদের নিয়ে এবং গুম কমিশন এদেরকে নিয়ে তারপরে তিনি সেই আয়নাঘর পরিদর্শনে যাবেন। কিন্তু আমরা ইতিপূর্বে একটি রিপোর্ট দেখেছি, যে রিপোর্টে আমরা জানতে পেরেছি যে মূলত আয়নাঘর যাদের কাছে সংরক্ষিত, বিশেষত সেনাবাহিনী, তারা নাকি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই আয়নাঘর প্রকাশিত হলে, আয়নাঘর নিয়ে নিউজ হলে। তো এই জন্য তারা সেখানে কাউকে যাইতে দিচ্ছে না, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও সেখানে যাইতে অনুমতি তারা দিচ্ছেন না বা সেখানে তাকে নিচ্ছেন না, এরকম একটা বিষয়। তো এই নিউজটা যখন ব্যাপক আকারে প্রচারিত হয়েছে, আমি নিজেও শেয়ার দিয়েছি সেই নিউজটা। এরপরেই আজকে আপনাদের জন্য সবচেয়ে চমৎকার যে সংবাদটা সেটা হচ্ছে যে এই ফেস দ্য পিপলস নিউজ করেছে। কি নিউজ করেছে যদি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, যে জাতীয় আন্তর্জাতিক মিডিয়া সহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। এটা মোটামুটি আজকের খবর আর কি। তো এটা আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয় যে এতদিন আমরা যে একটি আমাদের অন্ধকারে রাখা হয়েছে বা সেনাবাহিনী যে একটি দাবি করেছিল সেখানে কাউকে নিবে না, কোনো সাংবাদিকদেরকে সেখানে যাইতে দিবে না, পরিদর্শন কাউকে অনুমতি দিবে না। তো এই বিষয়টা এটা অবশ্যই সেনাবাহিনীর একটি একগুঁয়েমি ছিল, কারণ যেই বিষয়গুলি ইতিপূর্বে ঘটে গিয়েছে, অর্থাৎ যেই অপরাধগুলি সংঘটিত হয়েছে, সেই অপরাধগুলি মানুষের সামনে প্রকাশিত হওয়া একেবারেই বাঞ্ছনীয়।
কারণ এই অপরাধগুলি যদি প্রকাশিত না হয় তাহলে কারা অপরাধ করেছে সেই বিষয়গুলি বাংলাদেশের জনগণ জানতে পারবে না এবং পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। এজন্য যেহেতু জনগণ বাংলাদেশের মালিক জনগণ, সেই জনগণকে অবশ্যই জানার অধিকার আছে যে আয়নাঘর কে করেছিল, কোথায় ছিল, কার অধীনে আয়নাঘরগুলি তৈরি হয়েছে। এগুলি জেনে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। সেটা যদি না করতে পারি তাহলে আমাদের এই গণ অভ্যুত্থান সেগুলি আমাদের সফলতার মুখ আমরা দেখতে পাবো না বা একেবারেই বিফল হয়ে যাব আমরা। যে কারণে এই সময় এসে যে যত কথাই বলুক আমাদের আয়নাঘরগুলি প্রকাশ্যে আনা দরকার। সেটা র্যাবের আয়নাঘর হোক, সেটা আর্মির আয়নাঘর হোক, বা সেটা অন্য কোনো বাহিনীর আয়নাঘর হোক। আমরা আয়নাঘর নিয়ে অনেক তথ্যপাত্র দেখতেছি। কালকে শেখ হাসিনার বাপের বাড়ি 32 নম্বর বাড়ি সেটা ভাঙ্গা হয়েছে এবং সেখানেও নাকি নিচতলায় আন্ডারগ্রাউন্ডে আয়নাঘরের মতো একটি সাদৃশ্য তারা কিছু পেয়েছে, একেবারে ছোট করে মানে নিচু করে একটি তালার মতো। তো এগুলি নিয়ে লোকমুখে কথা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যেগুলি এতদিন আয়নাঘর হিসেবে বিবেচ্য ছিল সেই আয়নাঘরগুলি আমাদের প্রকাশ্যে আসা একেবারেই অপরিহার্য বিষয়। অতএব এই বিষয়ে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে ছাত্র জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এটাই হচ্ছে বাস্তবতা। অতএব সেনাপ্রধান, সেনাবাহিনীর অন্য কোনো সদস্য বা অন্য কোনো অফিসার যে বা যারা এই আয়নাঘর প্রকাশের বাধা দিবে, ছাত্র জনতা এই বাধাকে উপেক্ষা করে আয়নাঘর প্রকাশিত করা এবং জনগণের সামনে সেটা প্রকাশ করা, এটা এই সময়ের সবচেয়ে বড় দাবি। আয়নাঘর যদি প্রকাশ করা যায় তাহলে অনেক বিষয় বাস্তবতা সামনে আসবে এবং আন্তর্জাতিকভাবে এই বিষয়টা ইস্টাবলিশ করানো যাবে যে বিগত ফ্যাসিস্ট বা শেখ হাসিনা সরকার তারা কিভাবে আয়নাঘরের মাধ্যমে মানুষের উপরে জুলুমগিরি করেছে, মানুষকে কিভাবে সেখানে গুম করেছে এবং এই গুম করার পরে কিভাবে সেখান থেকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বা বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলি তখনই ইস্টাবলিশ করা যাবে যদি আয়নাঘরগুলি সামনে আনা যায়। আর যদি আয়নাঘরগুলি শুধুমাত্র কাজের ইয়েই থাকে, খাতাতেই থাকে, বাস্তবিক পক্ষে আয়নাঘর আমরা কাউকে না দেখাইতে পারি বা আয়নাঘরগুলি যদি নষ্ট করে দেওয়া হয়, বিলীন করে দেওয়া হয়, এর নিশানাগুলি একেবারে নিস্তানাবুদ করে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় হবে সেটা। এবং তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে আমরা যে শাস্তির বিধান করতে চাচ্ছি বা শাস্তির আওতায় আনতে চাচ্ছি সেই বিষয়টা অনেকটাই হালকা হয়ে যাবে। এজন্য এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হচ্ছে আয়নাঘর বিকশিত করা, প্রকাশিত করা এবং সকল জনগণের সামনে সেটা প্রকাশ করা। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।